গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করুন। গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হরিলক্ষ্মী। যাহা লইয়া এই গল্পের উৎপত্তি তাহা ছোট, তথাপি এই ছোট ব্যাপারটুকু অবলম্বন করিয়া হরিলক্ষ্মীর জীবনে যাহা ঘটিয়া গেল তাহা ক্ষুদ্রও নহে, তুচ্ছও নহে। সংসারে এমনই হয়। বেলপুরের দুই শরিক শান্ত নদীকূলে জাহাজের পাশে জেলে ডিঙির মতো একটি অপরটির পার্শ্বে নিরুপদ্রবেই বাধা ছিল। অকস্মাৎ কোথাকার একটা উড়ো ঝড়ে তরঙ্গ তুলিয়া জাহাজের দড়ি কাটিল, নোঙর ছিঁড়িল। এক মুহূর্তে ক্ষুদ্র তরণী কি করিয়া যে বিধ্বস্ত হইয়া গেল তাহার হিসাব পাওয়াই গেল না। বেলপুর তালুকটুকু বড় ব্যাপার নয়, উঠিতে বসিতে প্রজা ঠেঙাইয়া 1000-12 উপরে ওঠে না। কিন্তু 15.5 আনার অংশীদার শিবচরণের কাছে 2 পাই অংশের বিপিন বিহারীকে যদি জাহাজের সঙ্গে জেলেডিঙির তুলনায় করিয়া থাকি তো বোধ করি অতিশয়োক্তির অপরাধ করি নাই। দূর হইলেও জ্ঞাতি এবং 6-7 পুরুষ পূর্বে ভদ্রাসন উভয়ের একত্রই ছিল। কিন্তু আজ একজনের ত্রিতল অট্টালিকা গ্রামের মাথায় চড়িয়াছে এবং অপরের জীর্ণ গৃহ দিনের পর দিন ভূমিশয্যা গ্রহণের দিকেই মনোনিবেশ করিয়াছে। তবু এমনই ভাবে দিন কাটিতেছিল এবং এমনই করিয়াই তো বাকি দিনগুলো বিপিনের সুখে দুঃখে নির্বিবাদেই কাটিতে পারিত। কিন্তু যে মেঘখণ্ডটুকু উপলক্ষ করিয়া অকালে ঝঞ্ঝা উঠিয়া সমস্ত বিপর্যস্ত করিয়া দিল তাহা এইরূপ। 15.5 আনার অংশীদার শিবচরণের হঠাৎ পত্নী বিয়োগ ঘটিলে বন্ধুরা কহিলেন, 40-41 কি আবার একটা বয়স, তুমি আবার বিবাহ করো। শত্রুপক্ষে ওরা শুনিয়া হাসিল, কহিল 40 তো শিবচরণের 40 বছর আগেই পার হয়ে গেছে। অর্থাৎ কোনোটাই সত্য নয়। আসল কথা বড়বাবুর দিব্য গৌরবর্ণ নাদুস নুদুস দেহ, সুপুষ্টুর মুখের পরে রোমের চিহ্ন মাত্র নাই। যথাকালে দাড়িগোঁফ না গজানোর সুবিধা হয়তো কিছু আছে, কিন্তু অসুবিধেও বিস্তর। বয়স আন্দাজ করা ব্যাপারে যাহারা নিচের দিকে যাইতে চাহে না, উপরের দিকে তাহারা যে অঙ্কের কোনো কোঠায় গিয়া ভর দিয়া দাঁড়াইবে তাহা নিজেরাই ঠাহর করিতে পারে না। সে যাই হোক, অর্থশালী পুরুষের যে কোনো দেশেই বয়সের অজুহাতে বিবাহ আটকায় না, বাংলাদেশে তো নয়। মাস দেড়েক শোকতাপ নানা করিয়া গেল। তাহার পর হরিলক্ষ্মীকে বিবাহ করিয়া শিবচরণ বাড়ি আনিলেন। শূন্য গৃহ একদিনেই 16 কলায় পরিপূর্ণ হইয়া উঠিল। কারণ শত্রুপক্ষ যাহাই কেহ না বলুক, প্রজাপতি যে সত্যই তাহার প্রতি এবার অতিশয় প্রসন্ন ছিলেন তাহা মানিতেই হইবে। তাহারা গোপনে বলাবলি করিল, পাত্রের তুলনায় নববধূ বয়সের দিক দিয়ে একেবারেই যে বেমানান হয় নাই, তবে 2-1টি ছেলে মেয়ে সঙ্গে লইয়া ঘরে ঢুকিলে আর খুঁত ধরিবার কিছু থাকিত না। তবে সে যে সুন্দরী এ কথা তাহারা স্বীকার করিল। ফল কথা, সচরাচর বড় বয়সের চেয়েও লক্ষ্মীর বয়সটা কিছু বেশি হইয়া গিয়াছিল বোধ করি, 19-এর কম হইবে না। তাহার পিতা আধুনিক নব্যতন্ত্রের লোক, যত্ন করিয়া মেয়েকে বেশি বয়স পর্যন্ত পড়িয়া আকস্মিক শিক্ষা দিয়া ম্যাট্রিক পাশ করাইয়াছিলেন। তাহার অন্য ইচ্ছা ছিল, শুধু ব্যবসা ফেল পড়িয়া আকস্মিক দারিদ্র্যের জন্যই এই সুপাত্রে কন্যা অর্পণ করিতে বাধ্য হইয়াছিলেন। লক্ষ্মী শহরের মেয়ে, স্বামীকে 2-4 দিনেই চিনিয়া ফেলিল।
তাহার মুশকিল হইল এই যে আত্মীয় মিশ্রিত বহু পরিজন পরিবৃত বৃহৎ সংসারের মধ্যে সে মন খুলিয়া কাহারও সহিত মিশিতে পারিল না। ওদিকে শিবচরণের ভালোবাসার তো অন্ত রহিল না। শুধু কেবল বৃদ্ধের তরুণী ভার্যা বলিয়াই নয়, সে যেন একেবারে অমূল্য নিধি লাভ করিল। বাটির আত্মীয়ারা দল কোথায় কি করিয়া যে তাহার মন যোগাইবে খুঁজিয়া পাইল না। একটা কথা সে প্রায়ই শুনিতে পাইত, এইবার মেজ বউয়ের মুখে কালি পড়িল। কি রূপে, কি গুণে, কি বিদ্যা বুদ্ধিতে এতদিনে তাহার গর্ব হইল। কিন্তু এত করিয়াও সুবিধা হইল না। মাস দুয়েকের মধ্যে লক্ষ্মী অসুখে পড়িল। এই অসুখের মধ্যেই একদিন মেজ বউয়ের সাক্ষাৎ মিলিল। তিনি বিপিনের স্ত্রী, বড় বাড়ির নূতন বধূর জ্বর শুনিয়া দেখিতে আসিতেছিলেন। বয়সে বোধ হয় 2-3 বছরের বড়। তিনি যে সুন্দরী তাহা মনে মনে লক্ষ্মী স্বীকার করিল। কিন্তু এই বয়সেই দারিদ্র্যের ভীষণ কষাঘাতের চিহ্ন তাহার সর্বাঙ্গে সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। সঙ্গে বছর 6 একটি ছেলে, সেও রোগা। লক্ষ্মী শয্যার একধারে সযত্নে বসিতে স্থান দিয়া ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া দেখিতে লাগিল। হাতে কয়েকগাছি সোনার চুড়ি ছাড়া আর কোনো অলঙ্কার নাই। পরনে ঈষৎ মলিন একখানা রাঙাপাড়ের ধুতি, বোধহয় তাহার স্বামীর হইবে। পল্লীগ্রামের প্রথামতো ছেলেটি দিগম্বর নয়, তাহারও কোমরে একখানি শিউলি ফুলে ছোপানো ছোট কাপড় জড়ানো। লক্ষ্মী তাহার হাতখানা টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল, ভাগ্যে জ্বর হয়েছিল, তাই তো আপনার দেখা পেলুম। কিন্তু সম্পর্কে আমি বড় যা হই মেজবউ। শুনেছি মেজ ঠাকুরপো এর চেয়ে ঢের ছোট। মেজবউ হাসি মুখে কহিল, সম্পর্কে ছোট হলে কি তাকে আপনি বলে? লক্ষ্মী কহিল, প্রথম দিনেই যে বললুম, নইলে আপনি বলবার লোক আমি নই। কিন্তু তাই বলে তুমিও যেন আমাকে দিদি বলে ডেকো না, ও আমি সইতে পারিব না। আমার নাম লক্ষ্মী। মেজবউ কহিল, নামটি বলে দিতে হয় না দিদি, আপনাকে দেখলেই জানা যায়। আর আমার নাম কি জানি, কে যে ঠাট্টা করে কমলা রেখেছিলেন। এই বলিয়া সে সকৌতুকে একটুখানি হাসিল মাত্র। হরিলক্ষ্মীর ইচ্ছা করিল সেও প্রতিবাদ করিয়া বলে, তোমার পানে তাকালেও তোমার নামটি বুঝা যায়। কিন্তু অনুকৃতির মতো শুনাইবার ভয়ে বলিতে পারিল না। কহিল, আমাদের নামের মানে এক। কিন্তু মেজবউ, আমি তোমাকে তুমি বলতে পারলুম, তুমি পারলে না। মেজবউ সহাস্যে জবাব দিল, হঠাৎই নাই পারলুম দিদি। এক বয়স ছাড়া আপনি সকল বিষয়ই আমার বড়। যাক না দুদিন, দরকার হলে বদলে নিতে কতক্ষণ। হরিলক্ষ্মীর মুখে সহসা ইহার প্রত্যুত্তর যোগাইল না, কিন্তু সে মনে বুঝিল এই মেয়েটি প্রথম দিনের পরিচয়টিকে মাখামাখিতে পরিণত করিতে চাহে না। কিন্তু কিছু একটা বলিবার পূর্বেই মেজবউ উঠিবার উপক্রম করিয়া কহিল, এখন তাহলে উঠি দিদি, কাল আবার। লক্ষ্মী বিস্ময়াপন্ন হইয়া কহিল, এখনই যাবে কিরকম, একটু বসো। মেজবউ কহিল, আপনি হুকুম করলে তো বসতেই হবে, কিন্তু আজ যাই দিদি, ওর আসবার সময় হলো। এই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল এবং ছেলের হাত ধরিয়া যাইবার পূর্বে সহাস্যবদনে কহিল, আসি দিদি, কাল একটু সকাল সকাল আসবো কেমন? এই বলিয়া ধীরে ধীরে বাহিরে চলিয়া গেল। বিপিনের স্ত্রী চলিয়া গেলে হরিলক্ষ্মী সেই দিকে চাহিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। এখন জ্বর ছিল না, কিন্তু গ্লানি ছিল। তথাপি কিছুক্ষণের জন্য সমস্ত সে ভুলিয়া গেল। এতদিন গ্রাম ঝাঁটাইয়া কত বৌঝি যে আসিয়াছে তাহার সংখ্যা নাই, কিন্তু পাশের বাড়ির দরিদ্র ঘরের এই বধূর সহিত তাহাদের তুলনাই হয় না। তাহারা যাচিয়া আসিয়াছে, উঠিতে চাহে না।
আর বসিতে বলিলে তো কথাই নেই। সে কত প্রগল্ভতা, কত বাচালতা, মনোরঞ্জন করিবার কত কি লজ্জাকার প্রয়াস। ভারাক্রান্ত মন তাহার মাঝে মাঝেই বিদ্রোহী হইয়া উঠিয়াছে। কিন্তু ইহাদেরই মধ্য হইতে অকস্মাৎ কে আসিয়া তাহার রোগশয্যা মুহূর্ত কয়েকের তরে নিজের পরিচয় দিয়া গেল। তাহার বাপের বাড়ির কথা জিজ্ঞাসা করিবার সময় হয় নাই, কিন্তু প্রশ্ন না করিয়াও লক্ষ্মী কি জানি কেমন করিয়া অনুভব করিত তাহার মতো সে কিছুতেই কলকাতার মেয়ে নয়। পল্লী অঞ্চলে লেখাপড়া জানে বলিয়া বিপিনের স্ত্রীর একটা খ্যাতি আছে। লক্ষ্মী ভাবিল খুব সম্ভব বউটি সুর করিয়া রামায়ণ মহাভারত পড়িতে পারে, তাহার বেশি নয়। যে পিতা বিপিনের মতো দিন দুঃখীর হাতে মেয়ে দিয়েছে সে কিছু আর মাস্টার রাখিয়া স্কুলে পড়াইয়া পাশ করাইয়া কন্যা সম্প্রদায় করে নাই। উজ্জ্বল শ্যাম ফর্সা বলা যায় না, কিন্তু রূপের কথা ছাড়িয়া দিয়াও শিক্ষা, সংসর্গ, অবস্থা কিছুতেই তো বিপিনের স্ত্রী তাহার কাছে দাঁড়াইতে পারে না। কিন্তু একটা ব্যাপারে লক্ষ্মীর নিজেকে যেন ছোট মনে হইল। তাহার কণ্ঠস্বর সে যেন গানের মতো, আর বলিবার ধরনটি একেবারে মধু দিয়ে ভরা। এতটুকু জরিমা নাই, কথাগুলি যেন সে বাড়ি হইতেও কণ্ঠস্থ করিয়া আসিয়াছিল। এমনই সহজ, কিন্তু সবচেয়ে যে বস্তু তাহাকে বেশি বিদ্ধ করিল সে ওই মেয়েটির দূরত্ব। সে যে দরিদ্র ঘরের বধূ তাহা মুখে না বলিয়াও এমন করিয়া প্রকাশ করিল যেন ইহাই তাহার স্বাভাবিক, যেন এছাড়া আর কিছুই তাহাকে কোনো মতেই মানাইত না। দরিদ্র কিন্তু কাঙাল নয়। এক পরিবারের বধূ একজনের পীড়ায় আরেকজন তাহার তত্ত্ব লইতে আসিয়াছে, ইহার অতিরিক্ত লেশমাত্র অন্য উদ্দেশ্য নাই। সন্ধ্যার পরে স্বামী দেখিতে আসিল। হরিলক্ষ্মী নানা কথার পরে কহিল, আজ ও বাড়ির মেজ বউ ঠাকুরুনকে দেখলাম। শিবচরণ কহিল, কাকে? বিপিনের বউকে। লক্ষ্মী কহিল, হ্যাঁ, আমার ভাগ্য সুপ্রসন্ন। এতকাল পরে আমাকে নিজেই দেখতে এসেছিলেন, কিন্তু মিনিট পাঁচেকের বেশি বসতে পারলেন না, কাজ আছে বলে উঠে গেলেন। শিবচরণ কহিল, কাজ? আরে ওদের দাসী আছে না চাকর আছে? বাসন মাজা থেকে হাঁড়ি ঠেলা পর্যন্ত। কই, তোমার মতো শুয়ে বসে গায়ে ফু দিয়ে কাটাক তো দেখি। এক ঘটি জল পর্যন্ত আর তোমাকে গড়িয়ে খেতে হয় না। নিজের সম্পর্কে আরও এইরূপ মন্তব্য হরিলক্ষ্মীর অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু কথাগুলো নাকি তাহাকে বাড়াইবার জন্যই, লাঞ্ছনার জন্য নহে, এই মনে করিয়া সে রাগ করিল না। বলিল, শুনেছি নাকি মেজ বউর বড় গুমর, বাড়ি ছেড়ে কোথাও যায় না। শিবচরণ কহিল, যাবে কোত্থেকে? হাতে কগাছা চুরি ছাড়া আর ছাইও নাই, লজ্জায় মুখ দেখাইতেই পারে না। হরিলক্ষ্মী একটুখানি হাসিয়া বলিল, লজ্জা কিসের? দেশের লোক কি ওর গায়ে জড়ানো গয়না দেখবার জন্য ব্যাকুল হয়ে আছে? না দেখতে পেলে ছিছি করে? শিবচরণ কহিল, জড়োয়া গয়না? আমি যা তোমাকে দিয়েছি কোন শালার বেটা তা চোখে দেখেছে? পরিবারকে আজ পর্যন্ত ২ চুরি ছাড়া আর গড়িয়ে দিতে পারলি নে? বাহ বাহ, টাকার জোর বড় জোর, জুতো মারব। আর হরিলক্ষ্মী ক্ষুণ্ণ ও অতিশয় লজ্জিত হইয়া বলিল, ছি ছি ছি, ওসব তুমি কি বলছো? শিবচরণ কহিল, না না, আমার কাছে লুকো ছাপা নেই, যা বলবো তা স্পষ্টাস্পষ্টি কথা। হরিলক্ষ্মী নিরুত্তরে চোখ বুজিয়া পড়িল। বলবারই বা কি আছে? ইহারা দুর্বলের বিরুদ্ধে অত্যন্ত রূঢ় কথা কঠোর ও কর্কশ করিয়া উচ্চারণ করিতেই একমাত্র স্পষ্টবাদিতা বলিয়া জানি। শিবচরণ শান্ত হইল না, বলিতে লাগিল, বিয়েতে যে ৫০০ টাকা ধার নিয়ে গেলি, সুদে আসলে ৭০০-৮০০ হয়েছে, তা খেয়াল আছে? গরিব একঘরে পড়ে আছিস, থাক, ইচ্ছে করলে যে কান মূলে
দূর করে দিতে পারি। দাসীর যোগ্য নয় আমার পরিবারের কাছে গুমর। হরিলক্ষ্মী পাশ ফিরিয়া শুইল। অসুখের ওপরে বিরক্তি ও লজ্জায় তাহার সর্বশরীর যেন ঝিমঝিম করিতে লাগিল। পরদিন দুপুরবেলায় ঘরের মধ্যে মৃদু শব্দে লক্ষ্মী চোখ চাহিয়া দেখিল বিপিনের স্ত্রী বাহির হইয়া যাইতেছে। ডাকিয়া কহিল, মেজবউ, চলে যাচ্ছ যে? মেজবউ সলজ্জে ফিরিয়া আসিয়া কহিল, আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আজ কেমন আছেন দিদি? হরিলক্ষ্মী কহিল, আজ ঢের ভালো আছি। কই তোমার ছেলেকে আনুনি? মেজবউ বলিল, আছে, হঠাৎ ঘুমিয়ে পড়ল দিদি। হঠাৎ ঘুমিয়ে পড়ল মানে কি? অভ্যেস খারাপ হয়ে যাবে বলে আমি দিনের বেলায় বড়টাকে ঘুমোতে দিই না দিদি। হরিলক্ষ্মী জিজ্ঞাসা করিল, রোদে রোদে দুরন্ত পড়ে বেড়ায় না? মেজবউ কহিল, করে বই কি, কিন্তু ঘুমোনের চেয়ে সে বরঞ্চ ভালো। তুমি নিজে বুঝি কখনো ঘুমাও না? মেজবউ হাসি মুখে ঘাড় নাড়িয়া কহিল, না। হরিলক্ষ্মী ভাবিতেছিল মেয়েদের স্বভাবের মতো এবার হয়তো সে তাহার অনবকাশের দীর্ঘ তালিকা দিতে বসিবে, কিন্তু সে সেরূপ কিছুই করিল না। ইহার পরে অন্যান্য কথাবার্তা চলিতে লাগিল। কথায় কথায় হরিলক্ষ্মী তাহার বাপের বাড়ির কথা, ভাই বোনের কথা, মাস্টার মশাইয়ের কথা, স্কুলের কথা, এমনকি তাহার ম্যাট্রিক পাশ করার কথাও গল্প করিয়া ফেলিল। অনেকক্ষণ পর যখন হুঁশ হইল তখন স্পষ্ট দেখিতে পাইল শ্রোতা হিসেবে মেজবউ যত ভালোই হোক, বক্তা হিসেবে একেবারেই অকিঞ্চিতকর। নিজের কথা সে প্রায় কিছুই বলে না। প্রথমটা লক্ষ্মী লজ্জা বোধ করিল, কিন্তু তখনই মনে করিল আমার কাছে গল্প করিবার মতো তাহার আছেই বা কি। কিন্তু কাল যেমন এই বধূটির বিরুদ্ধে মন তাহার অপ্রসন্ন হইয়া উঠিয়াছিল, আজ তেমনি ভারী একটা তৃপ্তি বোধ হইল। দেওয়ালের মূল্যবান ঘড়িতে নানাবিধ বাজনা বাদ্য করিয়া 3টে বাজিল। মেজবউ উঠিয়া দাঁড়াইয়া সবিনয়ে কহিল, দিদি, আজ তাহলে আসি? লক্ষ্মী সকৌতকে বলিল, তোমার বুঝি ভাই 3টে পর্যন্তই ছুটি? ঠাকুরপো নাকি কাটায় কাটায় ঘড়ি মিলিয়ে বাড়ি ঢোকেন? মেজবউ কহিল, আজ তিনি বাড়িতে আছেন। আজ কেন তবে আরেকটু বসো না? মেজবউ বসিল না, কিন্তু যাবার জন্য পা বাড়াইল না। আস্তে আস্তে বলিল, দিদি, আপনার কত শিক্ষা দীক্ষা, কত লেখাপড়া, আমি পাড়াকে। তোমার বাপের বাড়ি বুঝি পাড়া গায়ে? হ্যাঁ দিদি, সে একেবারে অজ পল্লী গ্রামে। না বুঝে কাল হয়তো কি বলতে কি বলে ফেলেছি, কিন্তু অসম্মান করার জন্যে আপনি যে দিব্যি করতে বলবেন দিদি। হরিলক্ষ্মী আশ্চর্য হইয়া কহিল, সে কি মেজবউ, তুমি তো আমাকে এমন কোনো কথাই বলনি। মেজবউ এই কথার প্রত্যুত্তরে আর একটিও কথা কহিল না, কিন্তু আসি বলিয়া পুনশ্চ বিদায় লইয়া যখন সে ধীরে ধীরে বাহির হইয়া গেল, তখন কণ্ঠস্বর যেন তাহার অকস্মাৎ আর এরকমই শুনিল। রাত্রিতে শিবচরণ যখন কক্ষে প্রবেশ করিল তখন হরিলক্ষ্মী চুপ করিয়া শুইয়াছিল। মেজবউয়ের শেষের কথাগুলো আর তাহার স্মরণ ছিল না। দেহ অপেক্ষাকৃত স্থূত, কিন্তু মনও শান্ত প্রসন্ন। শিবচরণ জিজ্ঞাসা করিল, কেমন আছো বড় বউ? লক্ষ্মী উঠিয়া বসিয়া কহিল, ভালো আছি। শিবচরণ কহিল, সকালের ব্যাপার জানো তো? বাছাধনকে ডাকিয়ে এনে সকলের সামনে এমনি করকে দিয়েছি যে জন্মে ভুলবে না। আমি বেলপুরের শিবচরণ। হ্যাঁ। হরিলক্ষ্মী ভীত হইয়া কহিল, কাকে গো? শিবচরণ কহিল, বিপিনকে। ডেকে বলে দিলাম তোমার পরিবার আমার পরিবারের কাছে জাঁক করে তাকে অপমান করে যায়। এত বড় আস্পর্ধা, পাজি নচ্ছার ছোট লোকের মেয়ে, তার ন্যাড়া মাথায় ঘোল ঢেলে গাধায় চড়িয়ে গায়ের বার করে দিতে পারি, জানিস? হরিলক্ষ্মীর রোগক্লিষ্ট মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। বলো কি গো? শিবচরণ নিজের বুকে তাল ঠুকিয়া সদর্পে বলিতে লাগিল,
এ গায়ে জজ বলো, ম্যাজিস্ট্রেট বলো আর দারোগা পুলিশ বলো, সব এই শর্মা। এই শর্মা, মরণকাঠি জীবনকাঠি এই হাতে। তুমি বলো, কাল যদি না বিপিনের বউ এসে তোমার পা টেপে, তো আমি লাটু চৌধুরীর ছেলেই নই। আমি বিপিনের বধূকে সর্বসম্মুখে অপমানিত ও লাঞ্ছিত করিবার বিবরণ ও ব্যাখ্যায় লাটু চৌধুরীর ছেলে অকথা কুকথার আর শেষ রাখিল না। আর তাহারই সম্মুখে স্তব্ধ নির্নিমেষ চক্ষুতে চাহিয়া হরিলক্ষ্মীর মনে হইতে লাগিল, ধরিত্রী দ্বিধা হও। দ্বিতীয় পক্ষে তরুণী ভার্যার দেহরক্ষার জন্য শিবচরণ কেবলমাত্র নিজের দেহ ভিন্ন আর সমস্তই দিতে পারিত। হরিলক্ষ্মী সেই দেহ বেলপুরে সারিতে চাহিল না। ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদলাইবার। শিবচরণ 15.5 আনার মর্যাদা মতো ঘটা করিয়া হাওয়া বদলানোর আয়োজন করিল। যাত্রার শুভ দিনে গ্রামের লোক ভাঙিয়া পড়িল। আসিল না কেবল বিপিন ও তাহার স্ত্রী, বাইরে শিবচরণ যাহা না বলিবার তাহা বলিতে লাগিল এবং ভিতরে বড় পিসি উদ্দাম হইয়া উঠিলেন। বাহিরেও ধোঁয়া ধরিবার লোকাভাব ঘটিল না। অন্তঃপুরেও তেমনি পিসিমার চিৎকারের আয়তন বাড়াইতে যথেষ্ট স্ত্রীলোক জুটিল। কিছুই বলিল না শুধু হরিলক্ষ্মী। মেজ বউয়ের প্রতি তাহার ক্ষোভ ও অভিমানের মাত্রা কাহারও অপেক্ষায় কম ছিল না। সে মনে মনে বলিতে লাগিল, তাহার বর্বর স্বামী যত অন্যায় করিয়া থাক, সে নিজে তো কিছু করে নাই, কিন্তু ঘরের ও বাহিরের যেসব মেয়েরা আজ চেঁচাইতেছিল, তাহাদের সহিত কোনো সূত্রেই কণ্ঠ মিলাইতে তাহার ঘৃণাবোধ হইল। যাইবার পথে পালকির দরজা ফাঁক করিয়া লক্ষ্মী উৎসুক চক্ষুতে বিপিনের জীর্ণ গৃহের জানলার প্রতি চাহিয়া রহিল, কিন্তু কাহারও ছায়াটুকুও তাহার চোখে পড়িল না। কাশীতে বাড়ি ঠিক করা হইয়াছিল, তখনকার জল বাতাসের গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না। মাস চারেক পরে যখন সে ফিরিয়া আসিল, তাহার দেহের কান্তি দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষার অবধি রহিল না। হিম ঋতু আগত প্রায়। দুপুরবেলায় মেজবউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের গলাবন্ধ বানিতেছিল। অনতিদূরে বসিয়া ছেলে খেলা করিতেছিল, সেই দেখিতে পাইয়া কলরব করিয়া উঠিল, মা, জ্যাঠাই মা। মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটা নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল। স্মিত মুখে প্রশ্ন করিল, শরীর নিরাময় হয়েছে দিদি? লক্ষ্মী কহিল, হ্যাঁ হয়েছে, কিন্তু না হতেও পারত, না ফিরতেও পারতাম, অথচ যাবার সময় একটিবার খোঁজও নিলে না। সমস্ত পথটা তোমার জানলার পানে চেয়ে চেয়ে গেলাম, একবার ছায়াটুকুও চোখে পড়ল না। রোগা বোন চলে যাচ্ছে, একটুখানি মায়াও কি হলো না তোমার মেজবউ? এমন পাষাণ তুমি? মেজবউয়ের চোখ ছলছল করিয়া আসিল, কিন্তু সে কোনো উত্তরই দিল না। লক্ষ্মী বলিল, আমার আর যার দোষী থাক মেজবউ, তোমার মতো কঠিন প্রাণ আমার নয়। ভগবান না করুন, কিন্তু অমন সময় আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না। মেজবউ এই অভিযোগেরও কোনো জবাব দিল না, নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। লক্ষ্মী আর কখনো আসে নাই, আজ এই প্রথম এ বাড়িতে প্রবেশ করিয়াছে। ঘরগুলি ঘুরিয়া ফিরিয়া দেখিয়া বেড়াইতে লাগিল। শতবর্ষের জরাজীর্ণ গৃহ, মাত্র 3খানি কক্ষ কোনো মতে বাসোপযোগী হইয়াছে। দরিদ্রের আবাস, আসবাবপত্র নাই বলিলেই চলে। ঘরের চুন বালি খসিয়াছে, সংস্কার করিবার সামর্থ্যও নাই। তথাপি অনাবশ্যক অপরিচ্ছন্নতা এতটুকু কোথাও নাই। স্বল্প বিছানা ঝরঝর করিতেছে, 2-4খানি দেবদেবীর ছবি টাঙানো আছে, আর আছে মেজবউয়ের হাতের নানাবিধ শিল্পকর্ম। অধিকাংশই পশম ও সুতার কাজ। তাহার শিক্ষানবিশের হাতের লাল ঠোঁটওয়ালা সবুজ রঙের টিয়া পাখি অথবা 5 রঙা বেড়ালের মূর্তি নয়,
মূল্যবান ফ্রেমে আটা লাল, নীল, বেগুনি, ধূসর পাশুটে নানা বিচিত্র রঙের সমাবেশে পশমে বোনা ওয়েলকাম, আসুন বসুন, অথবা বানানভুল গীতার শ্লোকার্ধও নয়। লক্ষ্মী সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, ওটা কার ছবি মেজবউ? যেন চেনা চেনা ঠেকছে। মেজবউ সলজ্জে হাসিয়া কহিল, ওটি তিলক মহারাজের ছবি দেখে বনবার চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু কিছুই হয়নি। এই কথা বলিয়া সম্মুখের দেওয়ালে টাঙানো ভারতের কৌস্তুভ মহাবীর তিলকের ছবি আঙুল দিয়া দেখাইয়া দিল। লক্ষ্মী বহুক্ষণ সেই দিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, চিনতে পারিনি, সে আমারই দোষ মেজবউ, তোমার নয়। আমাকে শেখাবে ভাই? এ বিদ্যে শিখতে যদি পারি তো তোমাকে গুরু বলে মানতে আমার আপত্তি নাই। মেজবউ হাসিতে লাগিল। সেদিন ঘণ্টা ৩-৪ পরে বিকেলে যখন লক্ষ্মী বাড়ি ফিরিয়া গেল, তখন এই কথাই স্থির করিয়া গেল যে কলা শিল্প শিখিতে কাল হইতে সে প্রত্যহ আসিবে। আসিতেও লাগিল, কিন্তু ১০-১৫ দিনেই স্পষ্ট বুঝিতে পারিল এ বিদ্যে শুধু কঠিন নয়, অর্জন করিতেও সুদীর্ঘ সময় লাগিবে। একদিন লক্ষ্মী কহিল, কই মেজবউ, তুমি আমাকে যত্ন করে শেখাও না? মেজবউ বলিল, ঢের সময় লাগবে দিদি, তার চেয়ে বরং আপনি অন্য সব বোনা শিখুন। লক্ষ্মী মনে মনে রাগ করিল, কিন্তু তাহা গোপন করিয়া জিজ্ঞাসা করিল, তোমার শিখতে কতদিন লেগেছিল মেজবউ? মেজবউ জবাব দিল, আমাকে কেউ তো শেখায়নি দিদি, নিজের চেষ্টাতেই একটু একটু করে। লক্ষ্মী বলিল, তাইতেই, নইলে পরের কাছে শিখতে গেলে তোমারও সময়ের হিসাব থাকিত। মুখে সে যাহাই বলুক, মনে মনে নিঃসন্দেহে অনুভব করিয়াছিল মেধা ও তীক্ষ্ণ বুদ্ধিতে এই মেজবউয়ের কাছে সে দাঁড়াইতে পারিবে না। আজ তাহার শিক্ষার কাজ অগ্রসর হইল না, এবং যথা সময়ের অনেক পূর্বেই সূচ সুতা প্যাটার্ন গুটাইয়া লইয়া বাড়ি চলিয়া গেল। পরদিন আসিল না, এবং এই প্রথম প্রত্যহ আশায় তাহার ব্যাঘাত ঘটিল। দিন ৪ পরে আবার একদিন হরিলক্ষ্মী তাহার সূচ সুতার বাক্স হাতে করিয়া এ বাটিতে আসিয়া উপস্থিত হইল। মেজবউ তাহার ছেলেকে রামায়ণ হইতে ছবি দেখাইয়া দেখাইয়া গল্প বলিতেছিল। সসম্ভ্রমে উঠিয়া আসন পাতিয়া দিল। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করিল, ২-৩ দিন আসেননি? আপনার শরীর ভালো ছিল না বুঝি? লক্ষ্মী গম্ভীর হইয়া কহিল, না, এমনি ৫-৬ দিন আসতে পারিনি। মেজবউ বিস্ময় প্রকাশ করিয়া বলিল, ৫-৬ দিন আসেননি? তাই হবে বোধ হয়, কিন্তু আজ তাহলে ২ ঘন্টা বেশি করে কামাইটা পুষিয়ে নেওয়া চাই। লক্ষ্মী বলিল, কিন্তু অসুখেই যদি আমার করে থাকতো মেজবউ, তোমার তো একবার খোঁজ করা উচিত ছিল। মেজবউ সলজ্জে কহিল, উচিত নিশ্চয়ই ছিল, কিন্তু সংসারের অসংখ্য রকমের কাজ, একলা মানুষ কাকেই বা পাঠাই বলুন? কিন্তু অপরাধ হয়েছে, তা স্বীকার করে নিচ্ছি। লক্ষ্মী মনে মনে খুশি হইল। এ কয়দিন সে অত্যন্ত অভিমান বশেই আসিতে পারে নাই, অথচ অহর্নিশি যাই যাই করিয়াও তাহার দিন কাটিতেছে। এই মেজবউ ছাড়া শুধু গৃহে কেন, সমস্ত গ্রামের মধ্যেও আর কেহ নাই যাহার সহিত সে মন খুলিয়া মিশিতে পারে। ছেলে নিজের মনে ছবি দেখিতেছিল। হরিলক্ষ্মী তাহাকে ডাকিয়া কহিল, নিখিল, কাছে এসো তো বাবা। সে কাছে আসিলে লক্ষ্মী বাক্স খুলিয়া একগাছি সরু সোনার হার তাহার গলায় পরাইয়া দিয়া বলিল, যাও খেলা করো গে। মায়ের মুখ গম্ভীর হয়ে উঠল। সে জিজ্ঞাসা করিল, আপনি কি ওটা দিলেন নাকি? লক্ষ্মী বিস্মিত মুখে জবাব দিল, দিলাম বই কি। মেজবউ কহিল, আপনি দিলেই বা ও নেবে কেন? লক্ষ্মী অপ্রতিভ হইয়া উঠিল, কহিল, জ্যাঠাইমা কি একটা হার দিতে পারে না? মেজবউ বলিল, তা জানিনি দিদি, কিন্তু
এ কথা নিশ্চয় জানি, মা হয়ে আমি নিতে দিতে পারিনি। নিখিল, ওটা খুলে তোমার জ্যাঠাইমাকে দিয়ে দাও। দিদি, আমরা গরিব, কিন্তু ভিখারি নই। কোনো একটা দামি জিনিস হঠাৎ পাওয়া গেল বলেই দুহাত পেতে নেব, তা নিই না। লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। আজও তাহার মনে হইতে লাগিল পৃথিবী দ্বিধা হও। যাবার সময় সে কহিল, কিন্তু এ কথা তোমার ভাসুরের কানে যাবে মেজবউ? মেজবউ বলিল, তার অনেক কথা আমার কানে আসে, আমার একটা কথা তার কানে গেলে কান অপবিত্র হবে না। লক্ষ্মী কহিল, বেশ, পরীক্ষা করলে দেখলেই হবে। একটু থামিয়া বলিল, আমাকে খামোখা অপমান করার দরকার ছিল না মেজবউ, আমিও শাস্তি দিতে জানি। মেজবউ বলিল, এ আপনার রাগের কথা, নইলে আমি যে আপনাকে অপমান করিনি, শুধু আমার স্বামীকেই খামোখা অপমান করতে আপনাদেরকে বলিনি। হে বোধহয় শিক্ষা আপনার কাছে আছে। লক্ষ্মী কহিল, তা আছে, নেই শুধু তোমাদের পাড়া গিয়ে মেয়ের সঙ্গে কোঁদল করবার শিক্ষা। মেজবউ এই কটূক্তির জবাব দিল না, চুপ করিয়া রহিল। লক্ষ্মী চলিতে উদ্যত হইয়ে বলিল, ওই হারটুকুর দাম যাই হোক, ছেলেটাকে স্নেহবশেই দিয়েছিলাম, তোমার স্বামীর দুঃখ দূর হবে বলে দিইনি। মেজবউ বড়লোক মাত্রেই গরিবকে শুধু অপমান করে বেড়ায়, এইটুকু কেবল শিখে রেখেছে। ভালোবাসতে যে পারে এ তুমি শেখাওনি, শেখা দরকার, তখন কিন্তু গিয়ে হাতে পায়ে পড়ো না। প্রত্যুত্তরে মেজবউ শুধু একটা মুচকি হাসিয়া বলিল, না দিদি, সে ভয় তোমাকে করতে হবে না। বন্যার চাপে মাটির বাঁধ যখন ভাঙিতে শুরু করে, তখন তাহার অকিঞ্চিৎকর আরম্ভ দেখিয়া মনে করাও যায় না যে অবিশ্রান্ত জলপ্রবাহ এত অল্পকাল মধ্যেই ভাঙনটাকে এমন ভয়াবহ এবং এমন সুবিশাল করিয়া তুলিবে। ঠিক এমনই হলো হরিলক্ষ্মীর। স্বামীর কাছে বিপিন ও তাহার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের কথাগুলি যখন তাহার সমাপ্ত হইল, তখন তাহার পরিণাম কল্পনা করিয়া সে নিজেই ভয় পাইল। মিথ্যা বলা তাহার স্বভাব নহে, বলিতেও তাহার শিক্ষা ও মর্যাদায় বাধে, কিন্তু দুর্নিবার জলস্রোতের মতো যে সকল বাক্য আপন ঝোঁকেই তাহার মুখ দিয়া ঠেলিয়া বাহির হইয়া আসিল, তাহার অনেকগুলোই যে সত্য নহে তাহা সে নিজেই চিনিতে পারিল। অথচ তাহার গতিরোধ করাও যে তাহার সাধ্যের বাহিরে, ইহাও অনুভব করিতে লক্ষ্মীর বাকি রহিল না। শুধু একটা ব্যাপার সে ঠিক এতখানি জানিত না, সে তাহার স্বামীর স্বভাব। তাহা যেমন নিষ্ঠুর, তেমনি প্রতিহিংসা পরায়ণ, তেমনি বর্বর। পীড়ন করিবার কোথায় যে সীমা, সে যেন তাহা জানেই না। আজ শিবচরণ আস্ফোরণ করিল না, সমস্তটাই শুনিয়া শুধু কহিল, আচ্ছা, মাস 6 পরে দেখো, আর বছর ঘুরবে না, সে ঠিক। অপমান ও লাঞ্ছনার জ্বালা হরিলক্ষ্মীর অন্তরে জ্বলিতেই লাগিল। বিপিনের স্ত্রী ভালোরূপ শাস্তি ভোগ করে, তাহা সে যথার্থই চাহিতেছিল, কিন্তু শিবচরণ বাহিরে চলিয়া গেলে তাহার মুখের এই সামান্য কয়েকটা কথা বারবার মনের মধ্যে আবৃত্তি করিয়া লক্ষ্মী মনের মধ্যে আর স্বস্তি পাইল না। কোথায় যেন কি একটা ভারী খারাপ হইল, এমনই তাহার বোধ হইতে লাগিল। দিন কয়েক পরে কিছু একটা কথার প্রসঙ্গে হরিলক্ষ্মী হাসি মুখে স্বামীকে জিজ্ঞাসা করিল, ওদের সম্বন্ধে কিছু করেছ নাকি? কাদের সম্পর্কে? বিপিন ঠাকুরপোদের সম্বন্ধে। শিবচরণ নিস্পৃহভাবে কহিল, কী বা করব আর কী বা করতে পারি, আমি সামান্য ব্যক্তি বই তো নয়। হরিলক্ষ্মী উদ্বিগ্ন হইয়া কহিল, এ কথার মানে? শিবচরণ বলিল, মেজ বৌমা বলে থাকেন কি না, রাজত্বটা তো বট ঠাকুরের নয়, ইংরাজ গভর্নমেন্টের। হরিলক্ষ্মী কহিল, বলেছে নাকি? কিন্তু আচ্ছা। কি আচ্ছা? স্ত্রী একটুখানি সন্দেহ প্রকাশ করিয়া বলিল, কিন্তু মেজ বউ তো ওরকম কথা বড় একটা বলে না, ভয়ানক চালাক কিনা, অনেকে আবার বাড়িও হয়তো তোমার কাছে বলে যায়।
শিবচরণ কহিল, আশ্চর্য নয়, তবে কিনা কথাটা আমি নিজের কানেই শুনেছি। হরিলক্ষ্মী বিশ্বাস করিতে পারিল না, কিন্তু তখনকার মতো স্বামীর মনোরঞ্জনের নিমিত্ত সহসা কোপ প্রকাশ করিয়া বলিয়া উঠিল, হলো কি গো, এত বড় অহংকার! আমাকে না হয় যা খুশি বলেছে, কিন্তু ভাসুর বলে তোমার তো একটা সম্মান থাকা দরকার। শিবচরণ বলিল, হিঁদুর ঘরে এই তো 5 জনে মনে করে লেখাপড়া জানা বিদ্বান মেয়ে মানুষ কি না, তবে আমাকে অপমান করে পার আছে, কিন্তু তোমাকে অপমান করে কারো রক্ষে নাই। সদর একটু জরুরি কাজ আছে, আমি চললাম। এই বলিয়া শিবচরণ বাহির হইয়া গেল। কথাটা যেরকম করিয়া হরিলক্ষ্মীর পারিবার ইচ্ছা ছিল তাহা হইল না, বরঞ্চ উল্টা হইয়া গেল। স্বামী চলিয়া গেলে ইহাই তাহার পুনঃ পুনঃ মনে হইতে লাগিল। সদরে গিয়া শিবচরণ বিপিনকে ডাকাইয়া আনিয়া কহিল, 5-7 বছর থেকে তোমাকে বলে আসছি বিপিন, গোয়ালটা তোমার সরাও, শোবার ঘরে আমি আর টিকতে পারি নে। কথাটায় কি তুমি কান দেবে না ঠিক করেছ? বিপিন বিস্ময়পন্নভাবে বলিল, কই, আমি তো একবারও শুনিনি বরদা। শিবচরণ অবলীলাক্রমে কহিল, অন্তত 10 বার আমি নিজের মুখে তোমাকে বলেছি। তোমার স্মরণ না থাকলেও ক্ষতি হয় না, কিন্তু এত বড় জমিদারি যাকে শাসন করতে হয় তার কথা ভুলে গেলে চলবে না। সে যাই হোক, আপনার তো একটা আক্কেল থাকা উচিত। পরের জায়গায় নিজের গোয়ালঘর রাখা কতদিন চলে? কালকেই ওটা সরিয়ে ফেলোগে, আমার আর সুবিধে হবে না। তোমাকে শেষবারের মতো জানিয়ে দিলাম। বিপিনের মুখে এমনই কথা বাহির হয় না। অকস্মাৎই পরম বিস্ময়কর প্রস্তাবের সম্মুখে সে একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার পিতা মোহর আমল হইতে যে গোয়ালঘরটাকে সে নিজেদের বলিয়া জানে, তাহা অপরের। এত বড় মিথ্যা উক্তির সে একটা প্রতিবাদ পর্যন্ত করিতে পারিল না, নীরবে বাড়ি ফিরিয়া আসিল। তাহার স্ত্রী সমস্ত বিবরণ শুনিয়া কহিল, কিন্তু রাজার আদালত খোলা আছে তো? বিপিন চুপ করিয়া কহিল, সে যতই ভালো মানুষ হোক, একথা সে জানিত ইংরাজ রাজার আদালত গৃহের সুবৃহৎ দ্বার যতই উন্মুক্ত থাক, দরিদ্রের প্রবেশ করিবার পথ এতটুকু খোলা নাই। হইলেও তাহাই। পরদিন বড়বাবুর লোক আসিয়া প্রাচীন ও জীর্ণ গোশালা ভাঙিয়া লম্বা প্রাচীর টানিয়া দিল। বিপিন থানায় গিয়া খবর দিয়া আসিল, কিন্তু আশ্চর্য এই যে শিবচরণের পুরাতন ইটের নূতন প্রাচীর যতক্ষণ না সম্পূর্ণ হইল, ততক্ষণ পর্যন্ত একটা রাঙা করিও তাহার নিকটে আসে না। বিপিনের স্ত্রী হাতে চুরি বাছিয়া আদালতে নালিশ করিল, কিন্তু তাহাতে শুধু গহনাটাই গেল, আর কিছু হইল না। বিপিনের পিসিমা সম্পর্কীয় একজন শুভানুধ্যায়ী এই বিপদে হরিলক্ষ্মীর কাছে গিয়া পড়িতে বিপিনের স্ত্রীকে পরামর্শ দিয়াছিলেন। তাহাতে সে নাকি জবাব দিয়াছিল, বাঘের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আর কি লাভ পিসিমা, প্রাণ যা যাবার তা যাবে, কেবল অপমানটাই উপরি পাওনা হবে। এই কথা হরিলক্ষ্মীর কানে আসিয়া পৌঁছিলে সে চুপ করিয়া রহিল, কিন্তু একটা উত্তর দেবার চেষ্টা পর্যন্ত করিল না। পশ্চিম হইতে ফিরিয়া, অর্থাৎ শরীর তাহার কোনো মতেই সম্পূর্ণ সুস্থ ছিল না। এই ঘটনার মাসখানেকের মধ্যে সে আবার জ্বরে পড়িল। কিছুকাল গ্রামেই চিকিৎসা চলিল, কিন্তু ফল যখন হইল না, তখন ডাক্তারের উপদেশ মতো পুনরায় তাহাকে বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হইতে হইল। নানাবিধ কাজের তারায় এবার শিবচরণ সঙ্গে যাইতে পারিল না, দেশেই রহিল। যাবার সময় সে স্বামীকে একটা কথা বলিবার জন্য মনে মনে ছটফট করিতে লাগিল, কিন্তু মুখ ফুটিয়া কোনো মতেই সে এই লোকটির সম্মুখে সেই কথা উচ্চারণ করিতে পারিল না। তাহার কেবলই মনে হইতে লাগিল, এ অনুরোধ বৃথা, ইহার অর্থ সে বুঝিবে না। হরিলক্ষ্মীর রোগগ্রস্ত দেহ সম্পূর্ণ নিরাময় হইতে এবার কিছু দীর্ঘ সময় লাগবে। প্রায় বৎসরাধিক কাল পরে সে বেলপুরে ফিরিয়া আসিল। শুধু কেবল জমিদারির
আদরের পত্নী বলিয়াই নয়, সে এত বড় সংসারের গৃহিণী। পাড়ার মেয়েরা দল বাঁধিয়া দেখিতে আসিল। যে সম্বন্ধে বড় সে আশীর্বাদ করিল, যে ছোট সে প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। আসিল না শুধু বিপিনের স্ত্রী, সে যে আসিবে না হরিলক্ষ্মী তাহা জানিত। এই একটা বছরের মধ্যে তাহারা কেমন আছে, যে সকল ফৌজদারি ও দেওয়ানি মামলা তাহাদের বিরুদ্ধে চলিতেছিল, তাহার ফল কি হইয়াছে, এসব কোনো সংবাদই সে কাহারও কাছে জানিবার চেষ্টা করে নাই। শিব যখন কখনো বাটিতে, কখনো বা পশ্চিমে স্ত্রীর কাছে গিয়া বাস করিতে লাগিল। যখনই দেখা হইয়াছে সর্বাগ্রে ইহাদের কথাই তাহার মনে হইতেছে, অথচ একটা জিজ্ঞাসাবাদের দ্বারা পাছে আবার সেই পূর্বক্ষত বাড়িয়া ওঠে। এ আশঙ্কায় সে এমনি একটা ভাব ধারণ করিয়া থাকে, যেন সে সকল তুচ্ছ কথা আর তাহারই মনেই নাই। ওদিকে শিবচরণও নিজে হইতে কোনোদিন বিপিনের বিষয় আলোচনা করিত না। সে যে স্ত্রীর অপমানের ব্যাপারে বিস্মৃত হয় নাই, বরঞ্চ তাহার অবর্তমানে যথোপযুক্ত ব্যবস্থা করিয়াই রাখিয়াছে, এই কথাটা সে হরিলক্ষ্মীর কাছে গোপন করিয়াই রাখিত। তাহার স্বাদ ছিল লক্ষ্মী গৃহে ফিরিয়া নিজের চোখেই সমস্ত দেখিতে পাইয়া আনন্দিত বিস্ময় আত্মহারা হইয়া উঠিবে। বেলা বাড়িয়া উঠিবার পূর্বেই পিসিমার পুনঃ পুনঃ সন্দেহ তাড়নায় লক্ষ্মী স্নান করিয়া আসিলে তিনি উৎকণ্ঠা প্রকাশ করিতে বলিলেন, তোমার রোগা শরীর বৌমা, নিচে গিয়ে কাজ নেই, এখানেই ঠাই করে ভাত দিয়ে যাক। লক্ষ্মী আপত্তি করিয়া সহাস্যে করিল, শরীর আগের মতনই ভালো হয়ে গেছে পিসিমা, আমি রান্নাঘরে গিয়েই খেতে পারবো, ওপরে বয়ে আনবার কোনো দরকার নেই, চলো নিচেই যাচ্ছি। পিসিমা বাধা দিলেন, শিবুর নিষেধ আছে জানাইলে, এবং তাহারই আদেশে ঝি ঘরের মেঝেতে আসন পাতিয়া ঠাই করিয়া দিয়া গেল। পরক্ষণে রাঁধুনি অন্ন ব্যঞ্জন বাহিয়া আনিয়া উপস্থিত করিল। সে চলিয়া গেলে লক্ষ্মী আসনে বসিয়া জিজ্ঞাসা করিল, রাঁধুনিটি কি পিসিমা? আগে তো দেখিনি। পিসিমা হাস্য করিয়া বলিলেন, চিনতে পারলে না বৌমা, ও যে আমাদের বিপিনের বউ। লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মনে মনে বুঝিল তাহাকে চমৎকৃত করিবার জন্যই এতখানি ষড়যন্ত্র করিয়া গোপনে রাখা হইয়াছিল। কিছুক্ষণে আপনাকে সামলাইয়া লইয়া জিজ্ঞাসু মুখে পিসিমার মুখের দিকে চাহিয়া রহিল। পিসিমা বলিলেন, বিপিন মারা গেছে, শুনেছ তো? লক্ষ্মী শুনে নাই কিছুই, কিন্তু এইমাত্র যে তাহার খবর দিয়া গেল সে যে বিধবা তাহা চাহিলেই বোঝা যায়। ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। পিসিমা অবশিষ্ট ঘটনাটা বিবৃত করিয়া কহিলেন, যা ধুলোগুঁড়ো ছিল মামলায় মামলায় সর্বস্ব খুইয়ে বিপিন মারা গেল, বাকি টাকার দেয় বাড়িটাও যেত। আমরাই পরামর্শ দিলাম, মেজবউ, বছর 2 বছর গতরে খেটে শোধ দে, তোর অপগণ্ড ছেলের মাথা গোজবার স্থানটুকু বাঁচুক। লক্ষ্মী বিবর্ণ মুখে তেমনি পলকহীন চক্ষুতে নিঃশব্দে চাহিয়া রহিল। পিসিমা সহসা গলা খাটো করিয়া বলিলেন, তবু একদিন আমি ওকে আড়ালে ডেকে বলেছিলাম, মেজবউ যা হওয়ার তা তো হলো, এখন ধার ধর করে যেমন করে হোক একবার কাশি গিয়ে বৌমার হাতে পায়ে গিয়ে পড়, ছেলেটাকে তার গায়ের ওপর দিয়ে ফেলে বল, দিদি এর তো কোনো দোষ নেই, একে বাঁচাও। কথাগুলি আবৃত্তি করিতেই পিসিমার চোখ জল ভারাক্রান্ত হইয়া উঠিল। অঞ্চলে মুছিয়া ফেরিয়া বলিলেন, কিন্তু সেই যে মাথা গুজে বসে রইল, হা না একটা জবাব পর্যন্ত দিলে না। হরিলক্ষ্মী বুঝিল ইহার সমস্ত অপরাধের ভারী তাহার মাথায় গিয়া পড়িয়াছে। তাহার মুখে সমস্ত অন্ন ব্যঞ্জন তিত বিষ হইয়া উঠিল, এবং একটা গ্রাসও যেন গলা দিয়ে গলিতে চাহিল না। পিসিমা কি একটা কাজে ক্ষণকালের জন্য বাহিরে গিয়েছিলেন। তিনি ফিরিয়া আসিয়া খাবারের অবস্থা দেখিয়া চঞ্চল হইয়া উঠিলেন। ডাক দিলেন, বিপিনের বউ, বিপিনের বউ। বিপিনের বউ দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়াই তিনি ঝঙ্কার দিয়া উঠিলেন। তাহার মুহূর্ত পূর্বে করুণা চক্ষুর নিমিষে কোথায় উবিয়া গেল।
তীক্ষ্ণ স্বরে বলিয়া উঠিলেন, এমন তাচ্ছিল্য করে কাজ করলে তো চলবে না বিপিনের বউ। বৌমা একটা দানা মুখে দিতে পারলে না, এমনই রেঁধেছ। ঘরের বাহির হইতে এই তিরস্কারের কোনো উত্তর আসিল না, কিন্তু অপরের অপমানের ভারে লজ্জায় ও বেদনার ঘরের মধ্যে হরিলক্ষ্মীর মাথা হেঁট হয়ে গেল। পিসিমা পুনশ্চ কহিলেন, চাকরি করতে এসে জিনিসপত্র নষ্ট করে ফেললে চলবে না। বাছা আরও 5 জনে যেমন করে কাজ করে তোমাকেও তেমনই করতে হবে, তা বলে দিচ্ছি। বিপিনের স্ত্রী এবার আস্তে আস্তে বলিল, প্রাণপণে সে চেষ্টাই তো করি পিসিমা, আজ হয়তো কীরকম হয়ে গেছে। এই বলিয়া সে নিচে চলিয়া গেলে লক্ষ্মী উঠিয়া দাঁড়াইবা মাত্র পিসিমা হায় হায় করিয়া উঠিলেন। লক্ষ্মী মৃদুকণ্ঠে কহিল, কেন দুঃখ করছো পিসিমা? আমার দেহ ভালো নেই বলেই খেতে পারলাম না। মেজ বউয়ের রান্নার ত্রুটি ছিল না। হাত মুখ ধুইয়া আসিয়া নিজের নির্জন ঘরের মধ্যে হরিলক্ষ্মীর যেন দম বন্ধ হইয়া আসিতে লাগিল। সর্বপ্রকার অপমান সহিয়াও বিপিনের স্ত্রীর হয়তো ইহার পরেও এই বাড়িতেই চাকরি করা চলিতে পারে, কিন্তু আজকের পরে গৃহিণীপনার পণ্ডশ্রম করিয়া তাহার নিজের দিন চলিবে কেমন করিয়া? মেজ বউয়ের একটা সান্ত্বনা তবু বাকি আছে, তারা বিনা দোষে দুঃখ সহার সান্ত্বনা, কিন্তু তাহার নিজের জন্য কোথায় কি অবশিষ্ট রহিল? রাত্রিতে স্বামীর সহিত কথা কহিবে কি? হরিলক্ষ্মী ভালো করিয়া চাহিয়া দেখিতেও পারিল না। আজ তাহার মুখের একটা কথায় বিপিনের স্ত্রীর সকল দুঃখ দূর হইতে পারিত, কিন্তু নিরুপায় নারীর প্রতি যে মানুষ এত বড় শোধ লইতে পারে তাহার পৌরুষে বাধে না। তাহার কাছে ভিক্ষা চাহিবার হীনতা স্বীকার করিতে কোনো মতেই লক্ষ্মীর প্রবৃত্তি হইল না। শিবচরণ ঈষৎ হাসিয়া প্রশ্ন করিল, মেজ বৌমার সাথে দেখা হলো? বলি, কেমন রাঁধছে? হরিলক্ষ্মী জবাব দিতে পারিল না। তাহার মনে হইল এই লোকটি তাহার স্বামী এবং সারা জীবন ইহারই ঘর করিতে হইবে। মনে করিয়া তাহার মনে হইল, পৃথিবী দ্বিধা হও। পরদিন সকালে উঠিয়াই লক্ষ্মী দাসীকে দিয়া পিসিমাকে বলিয়া পাঠাইল, তাহার জ্বর হইয়াছে, সে কিছুই খাইবে না। পিসিমা ঘরে আসিয়া জেরা করিয়া লক্ষ্মীকে অতিষ্ঠ করিয়া তুলিলেন। তাহার মুখের ভাবে ও কণ্ঠস্বরে তাহার কেমন যেন সন্দেহ হইল, লক্ষ্মী কি একটা গোপন করিবার চেষ্টা করিতেছে। কহিলেন, কিন্তু তোমার তো সত্যি অসুখ করেনি বৌমা? লক্ষ্মী মাথা নাড়িয়া জোর করিয়া বলিল, আমার জ্বর হয়েছে, আমি কিছু খাব না। ডাক্তার আসিলে তাহাকে দ্বারের বাহির হইতেই লক্ষ্মী বিদায় করিয়া দিয়া বলিল, আপনি তো জানেন আপনার ওষুধে আমার কিছুই হয় না, আপনি যান। শিবচরণ আসিয়া অনেক কিছু প্রশ্ন করিল, কিন্তু একটা কথারও উত্তর পাইল না। আরও 2-3 দিন যখন এমনই করিয়া কাটিয়া গেল, তখন বাড়ির সকলেই কেমন যেন অজানা আশঙ্কায় উদ্বিগ্ন হইয়া উঠিল। সেদিন বেলা প্রায় 3য় প্রহর। লক্ষ্মী স্নানের ঘর হইতে নিঃশব্দে মৃদু পদে প্রাঙ্গণের একধার দিয়া উপরে যাইতেছিল। পিসিমা রান্নাঘরের বারান্দা হইতে দেখিতে পাইয়া চিৎকার করিয়া উঠিলেন, দেখো বৌমা, বিপিনের বউয়ের কাজ। মেজ বউ, শেষকালে চুরি শুরু করলে? হরিলক্ষ্মী কাছে গিয়া দাঁড়াইল। মেজ বউ মেঝের ওপর নির্বাক অধোমুখে বসিয়া একটা পাত্রে অন্নব্যঞ্জন গামছা ঢাকা দেওয়া সম্মুখে রাখা। পিসিমা দেখাইয়া বলিলেন, তুমিই বলো বৌমা, এত ভাত তরকারি একটা মানুষ খেতে পারে? ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ছেলের জন্য, অথচ বারবার করে মানা করে দেওয়া হয়েছে। শিবচরণের কানে গেলে আর রক্ষে থাকবে না, ঘাট ধরে দূর দূর করে তাড়িয়ে দেবে। বৌমা তুমি মনিব, তুমি বিচার করো। এই বলিয়া পিসিমা যেন একটা কর্তব্য শেষ করিয়া হাফ ফেলিয়া বাঁচিলেন। তাহার চিৎকার শব্দে বাড়ির চাকর দাসী লোকজন যে যেখানে ছিল তামাশা দেখিতে ছুটিয়া আসিয়া দাঁড়াইল। আর তাহারই মধ্যে নিঃশব্দে বসিয়া ও বাড়ির মেজ বউ ও তাহার কর্ত্রী, এ বাড়ির গৃহিণী। এত ছোট এত তুচ্ছ বস্তু লইয়া এত বড় কদর্য কাণ্ড বাঁধিতে পারে, লক্ষ্মীর তাহা স্বপ্নের অগোচর। অভিযোগের জবাব দিবে কি? অপমানে অভিমানে লজ্জায় সে মুখ তুলিতেই পারিল না।
লজ্জা অপরের জন্য নয়, সে নিজের জন্যই। চোখ দিয়া তাহার জল পড়িতে লাগিল। মনে হইল এত লোকের সম্মুখে সেই যেন ধরা পড়িয়া গেছে এবং বিপিনের স্ত্রী তাহার বিচার করিতে বসিয়াছে। মিনিট 2-3 এমনই ভাবে থাকিয়া সহসা প্রবল চেষ্টায় লক্ষ্মী আপনাকে সামলাইয়া লইয়া কহিল, পিসিমা, তোমরা সবাই একবার এ ঘর থেকে যাও। তাহার ইঙ্গিত সকলে প্রস্থান করিলে লক্ষ্মী ধীরে ধীরে মেজ বউয়ের কাছে গিয়া বসিল। হাত দিয়া তাহার মুখ ধরিয়া দেখিল, তাহারও 2 চোখ বাহিয়া জল পড়িতেছে। কহিল, মেজ বউ, আমি তোমার দিদি। এই বলিয়া সে নিজের অঞ্চল দিয়া তাহার অশ্রু মুছাইয়া দিল। আশা করি গল্পটা আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল নোটিফিকেশনটা অন করে রাখুন। যদি আপনাদের কোনো পছন্দের গল্প থাকে সেটাও রিকোয়েস্ট করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।